আসসালামু আলাইকুম। শুরু করছি সঙ্গীন প্রণয়াশক্তি পর্ব ১৯। লিখেছেন সুরাইয়া রাফা। পাহাড়ের চূড়ায় অবস্থিত দোতলা আলিশান ভিলার গা ডাবিয়ে দেওয়ার নরম বিছানাতে এপাশ ওপাশ করেও কিছুতেই ঘুম নামছে না দু চোখের পাতায়। অবাধ্য মনটা ক্রমাগত অন্য কারো নাম জপে যাচ্ছে। বিছানায় গা এলিয়ে দেওয়ার পর থেকেই রুমের একপাশে স্থির মূর্তির মতো দাঁড়িয়ে থাকা দক্ষিণের জানালাটা হাট করে খোলা। সেটা থেকে পাতলা ফিনফিনে সফেদ পর্দা চাপিয়ে হু হু করে বাসন্তিক হিমেল হাওয়া এসে শরীর নাড়িয়ে দিচ্ছে বারংবার। তবুও ঘুমকুমারীর দেখা নেই। হুট করে বিছানা ছেড়ে উঠে গিয়ে আকর্ষণীয় স্টাইলিশ চুলগুলো ব্যাক ব্রাশ করতে করতেই দক্ষিণ জানালার মুখোমুখি হয়ে দাঁড়ালো কীর্তিক। কপালে তার গভীর চিন্তার ভাঁজ, ঠোঁটের ভাঁজে সিগারেট ধরিয়ে, মুখে বিড়বিড়ানো অস্পষ্ট আওয়াজ। কি করব আমি? দিনে দিনে আমার আনহেলদি অবসেশনস পরিণত হচ্ছিস তুই। পাশ ফিরেই তোকে দেখতে পাবো এমন দিনের জন্য আর কতদিন অপেক্ষা করতে হবে আমায়? তোকে যে আমার চাই চাই। এইটুকু বলেই কীর্তিকের স্বাভাবিক মুখভঙ্গিমা অনেকটা কাঠিন্য রূপ ধারণ করে। ব্লেডের মতো তীক্ষ্ণ চোয়ালটা শক্ত করে পুনরায় বিড়বিড়ালো সে। যেই মুহূর্তে মনটাকে আর মানাতে পারবো না, ঠিক সেই মুহূর্তে এসব ফাকিং বয়সের পার্থক্য, সম্পর্কের জটিলতা কিংবা এর চেয়েও আরও বড় কোনো বাধা, সব কিছুকেই জাস্ট উপড়ে ফেলে দেব আমি। মাইন্ড ইট অরোরা শেখ। সেদিন আমার কাছে কেঁদে কেটেও লাভ হবে না। আমি এতটাও সদয় নই। নিজের জিনিস আমি চেয়ে নয়, কেড়ে নেই। এক মনে হাজারো কথা আউড়ে কাবার্ড থেকে শার্ট বের করে সেটাকে টি শার্টের উপর পরে শার্টের হাতা দুটো ভাঁজ করতে করতেই রুম থেকে বেরিয়ে যায় কীর্তিক। গভীর অমাবস্যার রাত, মাথার উপর আজ আর চাঁদের দেখা নেই। ছোট বড় তারকারাজিরাও মেঘের আড়ালে লুকিয়ে আছে। চারিদিকে ঘুম ঘুম পরিবেশ বিরাজমান। এই মুহূর্তে সবাই হয়তো ড্রিম লাইট জ্বালিয়ে ঘুমের দেশে পাড়ি জমিয়েছে, কিংবা কেউ কেউ মেতে উঠেছে ভালোবাসা আদান প্রদানের চরম প্রতিযোগিতায়। অথচ অরুর রুমে চকচক করছে ইলেকট্রনিক বাল্বের চোখ ধাঁধানো আলো। শরীরটা ক্লান্তিতে ভার হয়ে আসছে। চোখ জোড়াও ঘুমাতে যাওয়ার জন্য নিষ্পিষ্ট করছে সেই কখন থেকে। কিন্তু তার উপায় কোথায়? এই অবস্থায় ঘুমাতে গেলে হাত পায়ের কাটাছেঁড়া জায়গাগুলোতে মলম কে লাগাবে? তাছাড়া জঙ্গলে দৌড়াতে গিয়ে পিঠের কাছেও অনেকটা কেটে গিয়েছে। সেখানটাতেই আপাতত কটন দিয়ে একটু একটু করে অ্যান্টিসেপটিক লাগাচ্ছে ওরও। আর খানিক বাদে বাদে চোখ ঘুরিয়ে জানালা গলিয়ে নিশীথ আধার রাতে হাতড়ে বেড়ানো জোনাকি পোকা পরক করছে, যাতে কাজ করতে করতে ঘুম না পেয়ে যায় আবার। উরু যখন নিজেকেই নিজে সারিয়ে তোলার কাজে প্রচণ্ড মনোযোগী, ঠিক তখনই কোনোরূপ নক না করে পাসওয়ার্ড টিপে ওর রুমের ভেতর প্রবেশ করে কীর্তিক। এত রাতে আচমকা কারো উপস্থিতি টের পেয়ে অসাবধানতায় লাফিয়ে ওঠে উরু। মাথা তুলে কীর্তিককে দেখতে পেয়ে ব্যস্ত ভঙ্গিতে দ্রুত নিচের কাঁধ থেকে জামাটা তুলে ফেলে মিনমিনিয়ে বলে, মেয়ে মানুষের রুমে নক করে ঢুকতে হয়, সেটাও জানেন না? ম্যানার্সলেস লোক কোথাকার। তোর রুমে আবার আমাকে অনুমতি নিয়ে ঢুকতে হবে? পিচ্চি মেয়ে একটা। দেখি কোথায় লেগেছে। কথা বলতে বলতেই অরুর কাছে এগিয়ে যায় কীর্তিক। হাত বাড়িয়ে দেয় অরুর ঘাড়ের কাছে। অরু দ্বিধাগ্রস্ত হয়ে নিচের জামাটা চেপে ধরে বলল, আপনার চেয়ে ছোট হতে পারি, তবে বয়সের দিক দিয়ে আমি অতটাও ছোট নই। নিজের গোপনীয় ক্ষতটা কীর্তিককে দেখাতে উরু সংকোচবোধ করছে বুঝতে পেরে কীর্তিক হাঁটু গেড়ে উরুর মুখোমুখি হয়ে বসে ওর এক পা তুলে নেয় নিজের উরুর উপর। তারপর সেটাকে মনোযোগ সহকারে উল্টে পাল্টে দেখতে দেখতে বলে, তাই নাকি? বিয়ের বয়স হয়েছে কি? কীর্তিক চোখ তুলে উরুর চোখে চোখ রেখে পুনরায় শোধালো, বিয়ের বয়স হয়েছে? বরকে সামলাতে পারবি? কীর্তিকের হঠাৎ করা ছোবলের মতো প্রশ্নে উরুর লজ্জায় চোখ বুজে আসছে। ও দ্রুত প্রসঙ্গ পাল্টে উল্টো প্রশ্ন ছুড়ে বলে, ব্যথা পায়ে হাত কেন দিয়েছেন? আরও ব্যথা দেব বলে। কীর্তিকের উত্তরে চোখ মুখ কুঁচকে গেল উরুর। অবিশ্বাস্য কণ্ঠে নিজের পাটা কীর্তিকের থেকে ছাড়ানোর চেষ্টা করে ও বলল, সত্যিই আবার ব্যথা দেবেন? উরুর কথাটা বলতে যতক্ষণ সঙ্গে সঙ্গে পুরো রুমে ঝংকার তুলে শব্দ করে হেসে উঠল কীর্তিক। কীর্তিককে এভাবে হাসতে দেখে আপনা আপনি ফাঁক হয়ে গিয়েছে উরুর অষ্টাধর। চোখ দুটো হয়ে উঠেছে হাঁসের ডিমের মতো গোল গোল। ও কি সত্যিই দেখছে নাকি সবই স্বপ্ন বুঝে উঠতে পারছে না উরু। উরুকে সেই কখন থেকে হা হয়ে থাকতে দেখে কীর্তিক নিজের চিরাচরিত রূপে ফিরে এসে গম্ভীর মুখে বলে, হা করে আছিস কেন? মাছি খাওয়ার শখ হয়েছে? কীর্তিকের কথার পাছে উরু অবিশ্বাস্য সুরে বলে ওঠে, আপনি হাসতেও পারেন? উরুর কথায় কোনোরূপ প্রতিক্রিয়া না করে কীর্তিক হাত বাড়িয়ে বলে, ওই পা দেখি। উরু সামান্য উকি দিয়ে দেখল
ওর একটা পায়ে খুব সুন্দর করে ব্যান্ডেজ বেঁধে ফার্স্ট এড করে দিয়েছে কীর্তিক। এরপর আরেকটা পা ওর নিজের উরুর উপর রেখে ঘুরিয়ে দেখতে দেখতে বলল, এই পায়ের নুপুর কোথায়? উরু ঠোঁট উল্টে অসহায় সুরে বলল, হারিয়ে ফেলেছি। এই নুপুরটা আমার খুব পছন্দের ছিল জানেন, তাই তো একটা হারিয়ে যাওয়ার পরেও আরেকটা খুলিনি। নূপুরের প্রসঙ্গ পাল্টে অন্য পায়ে ব্যান্ডেজ লাগাতে লাগাতে হঠাৎ করেই কীর্তিক শুধালো, আচ্ছা উরু, সেদিন ক্যাথলিন তোকে রেগে মেগে কি এমন বলেছিল? প্রথমে উরু একটু সময় নিয়ে ভাবে, তারপর মনে পড়ার মতো চট করেই মিনমিনিয়ে ঠোঁট টিপে হেসে ওঠে ও। কি ব্যাপার, হাসছিস কেন? উরু হাসতে হাসতেই জবাব দেয়, হাসবো না? ইলিসাপুর কাজিন তো আপনার জন্য এক কথায় ফিদা। রাগে গজগজ করতে করতে আমাকে কত কথাই না শোনালো সেদিন। বলে কিনা আমাকে যাতে আপনার ধারের কাছেও আর দেখা না যায়। আমি আসার পর থেকে নাকি আপনি বদলে গিয়েছেন। কথাটুকু বলে আবারও অট্টহাসিতে ফেটে পড়ে উরু। হাসতে হাসতে বলে, উনি তো আর জানে না আমি আপনার চিরাচরিত শত্রু। জানলে বোধহয় এসব কথা জীবনেও বলতো না। আমার কি মনে হয় জানেন, এলিসা আপুর কাজিনের মাথায় নির্ঘাত সমস্যা আছে। কীর্তিক নিজের হাতের কাজ থামিয়ে বলল, এমন কেন মনে হলো তোর? তো মনে হবে না আপনার সাথে আমাকে গুলিয়ে ফেলছে আপুর কাজিন। আর মানুষ পেল না আমি আর আপনি, সাপ আর বেজি, না দা আর কুমড়ো। কথা বলতে বলতে আবারও কুটকুটিয়ে হেসে ওঠে উরু। এতক্ষণ ধরে বসে বসে উরুর কথার বহর শুনে গেলেও ওর শেষ কথাটা বোধহয় পছন্দ হয়নি কীর্তিকের। উরুর হাসি মুখের দিকে এক নজর বিভৎস চাহনি নিক্ষেপ করে সঙ্গে সঙ্গে ওর ব্যান্ডেজ করা ক্ষত পাটা শক্ত হাতে চেপে ধরল কীর্তিক। কীর্তিকের হাতের বাঁধনটা এতটাই বেশি শক্ত ছিল যে হুট করেই উরুর মনে হলো ওর কলিজা ধরে টান দিয়েছে কেউ। হঠাৎ করে এমন প্রচণ্ড ব্যথায় আঁতকে উঠে শব্দ করে চিৎকার দিয়ে উঠল উরু। আহ, কি করছেন? ব্যথা কেন দিচ্ছেন? কীর্তিক ওর পাটা ধাক্কা মেরে সরিয়ে দিয়ে চোয়াল শক্ত করে বলে, আমি তোর নার্স কিংবা সার্ভেন্ট নই যে রাত জেগে বসে বসে তোর ক্ষততে মলম লাগাবো। ধাক্কা লেগে ক্ষত থেকে পুনরায় তরতাজা রক্ত বেরিয়ে এসে সাদা ব্যান্ডেজ রক্তাক্ত হয়ে ভিজে উঠেছে। উরু সেখানটায় হাত দিয়ে চেপে ধরে চোখ খিচে রেখেছে। বন্ধ চোখজোড়া থেকে নিঃশব্দে গড়িয়ে পড়ছে অশ্রুসিক্ত নোনা জল। কীর্তিক তাতে নজর না দিয়েই হনহন করে বেরিয়ে যায়। যাওয়ার আগে শেষবারের মতো পেছন ঘুরে মনে মনে আওড়ায়, তোর ভুল ধারণা খুব শীঘ্রই ভেঙে যাবে উরু। তুই আমার না হলে অন্য কারো না। সন্ধ্যা হতে না হতেই স্ফটিকের লাল নীল বেগুনি আলোর ঝলকানিতে চিকচিক করছে সুবিশাল ক্লাবের চারিদিক। ভেতর থেকে ডিজে গানের ধিমি ধিমি আওয়াজ ভেসে আসছে রাস্তা পর্যন্ত। একে একে ভেতরে প্রবেশ করছে ক্যাডিলাক মার্সিডিজের মতো নামি দামি গাড়ির বহর। পৃথিবীতে হাতে গোনা নামি দামি যে কয়টা ক্যাসিনো ক্লাব রয়েছে তার মধ্যে ব্যাংককের কিং ক্লাব একটি। বছরের বিভিন্ন সময়ে পৃথিবীর নামি দামি পকার প্লেয়াররা জোয়ার টাকা জেতার জন্য জমায়েত হয় এখানে। একের পর এক বেট ধরে জিতে নেয় কোটি কোটি টাকা। ইলিসাও তাদের মধ্যে একজন, সবার প্রিয় নাম্বার 13। এই নামেই সবাই ওকে চেনে। সবার ভালো মতোই জানা যেই ক্লাব ওকে নিতে পারবে তারাই তরতর করে সবচেয়ে ধনী ক্যাসিনো ক্লাবে পরিণত হবে। কিন্তু এলিসা তো আর এসবে জড়াবে না। আজকেই এই পাপের দুনিয়াতে ওর শেষ দিন। শুধু একবার ভালোই ভালোই বাবাকে নিয়ে ফিরতে পারলেই হলো। স্ফটিকের আলোতে জলজল করতে থাকা কিং ক্লাবের নেম প্লেটের সামনে মুখোমুখি হয়ে দাঁড়িয়ে আছে ওরা চারজন। চারিপাশের পরিবেশের সাথে তাল মিলিয়ে এলিসার বেশভূষা ও চোখ ধাঁধানো আজ। ঝিকিমিকি টপস আর লেগিংসের সাথে পায়ে এঁটে আছে কয়েক ইঞ্চি লম্বা পেন্সিল হিল। মেকআপের আস্তরণের সাথে ম্যাচিং করে ঠোঁটে কালো লিপস্টিক, চোখে কালো সানগ্লাস। ওর পাশেই স্যুটবুট পরে ফর্মাল লুকে দাঁড়িয়ে আছে সায়র। চোখে পড়েছে মোটা ফ্রেমের চশমা। দেখতে তাকে পুরোপুরি অ্যাসিস্ট্যান্টের মতোই লাগছে। সায়রের পাশেই বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে লেদার জ্যাকেট আর হেলমেট পরিহিত জেকে। চারিদিকে উকিঝুঁকি দিয়ে সবটা পরখ করে অর্ণব এগিয়ে এসে বলল, গাইস সব ঠিকঠাক। এলিসা, তুই সায়রকে নিয়ে ফ্রন্ট গেট দিয়ে ভেতরে প্রবেশ কর। আমি বেসমেন্টে ঢোকার সাথে সাথেই কাজ শুরু করব। মনে রাখিস হাতে মাত্র 10 মিনিট সময়। আই রিপিট, মাত্র 10 মিনিট। এরপর আর এতগুলো সার্ভার একসাথে নিজের কন্ট্রোলে রাখতে পারবো না আমি। আর জেকে, তুই এখানেই ওয়েট কর। এলিসা ওর বাবাকে নিয়ে বের হওয়ার সাথে সাথেই তুই এলিসাকে নিয়ে চলে যাবি। ওর বাবাকে আমরা ম্যানেজ করব। কথাটুকু শেষ করে সবার কানে একটা করে ব্লুটুথ লাগিয়ে দিল অর্ণব। নাও গো।
10 মিনিট তো প্রায় শেষ হতে চলল। কীর্তিক সূক্ষ্ম নজরে কাচের দেওয়াল বেষ্টিত ক্লাবের দিকে তাকিয়ে আছে। এত দূর থেকে ভেতরের কোনো কিছুই ঠাহর করার উপায় নেই। শুধু বোঝা যাচ্ছে এতক্ষণ ধরে জ্বলতে নিভতে থাকা ঝিকিমিকি আলোর বহর হুট করেই পুরোপুরি নিভে গিয়েছে। ভেতরের মিউজিক, আলো দুটোই নিভে যাওয়ার দরুন কীর্তিক সচকিত হয়ে ব্লুটুথে মনোযোগ দিল। কিন্তু না, ওপাশ থেকে কোনো আওয়াজ নেই। তৎক্ষণাৎ কোথা থেকে যেন দৌড়ে এলো অর্ণব। আশেপাশে এক নজর চোখ বুলিয়ে উদ্বিগ্ন হয়ে শুধালো, 10 মিনিট শেষ হতে চলল, ওরা কোথায়? কীর্তিক ঠোঁট কামড়ে বলল, ঠিক বুঝতে পারছি না। কোনো বড় বিপদ হওয়ার আগে আমাদের ভেতরে যাওয়া দরকার। সায়র যা ভিতর ডিম, ওকে ভরসা নেই। কীর্তিকের কথায় সাই জানিয়ে অর্ণব তৎক্ষণাৎ ক্লাবের দিকে হাঁটা দেয়। পেছন থেকে কীর্তিক আবারও ডেকে ওঠে ওকে। কীর্তিকের ডাকে সাড়া দিতে অর্ণব ঘাড় ঘুরিয়ে পেছনে চাইলে ওর দিকে একটা রিভলভার ছুড়ে দিয়ে কীর্তিক বলল, ক্যাচ ইট। অর্ণব রিভলভারটা ক্যাচ করে হাত দিয়ে উল্টে পাল্টে দেখে বিস্ময়ে হতবাক হয়ে কীর্তিকের চোখের দিকে চাইল। নিজের কোমরের খাঁচে আরও একটা রিভলভার গুছতে গুছতে হালকা চোখ টিপে কীর্তিক বলে, ফর সেফটি পারপাস, আফটার অল ভেতরের সবার কাছেই এটা আছে। এলিভেটর দিয়ে ওরা দুজন যখন ক্লাবের সবচেয়ে বড় হলরুমটাতে প্রবেশ করে তখন চারিদিকে নিস্তব্ধতায় ঘেরা। এত মানুষ, এত হইহট্টগোল, সব কেমন হাওয়ায় উবে গিয়েছে। বাইরে থেকে আসা নিয়ন আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে চারিদিকের টেবিল চেয়ারগুলো উল্টে পাল্টে মুখ থুবড়ে পড়ে আছে। অর্ণব আর কীর্তিক ভুরু কুঞ্চন করে চোখাচোখি করল। অর্ণব নিচু স্বরে বলল, হোয়াটস রং? সবাই কোথায় হাওয়া হয়ে গেল, যে যেখানে খুশি যাক। এলিসার বাবাকে আমার মোটেও সুবিধার মনে হয় না, লোকটা চরম ধূর্ত। এই মুহূর্তে এলিসা আর সায়রকে সেফ রাখাই আমাদের মেইন টার্গেট। কীর্তিকের কথায় অর্ণব হ্যাঁ সূচক মাথা নাড়ালো। তখনই ওর পায়ের সাথে ধাক্কা লেগে একটা কাচের ক্যাসিনো সাজানোর টেবিল ঝনঝন করে মেঝেতে পড়ে যায়। সঙ্গে সঙ্গে হলরুমের লাইট জ্বলে ওঠে। ভেতরের রুম থেকে একে একে বেরিয়ে আসে সবাই। সায়র আর এলিসার কপালে বন্দুক ঠেকিয়ে রেখেছে স্বয়ং এলিসার বাবা। ওদের দুজনকেই দেখা মাত্র খুনখুনিয়ে কেঁদে ওঠে সায়র। অর্ণব ওর দিকে তাকিয়ে বিরক্ত সুরে বলে, মেয়েদের মতো কাঁদছিস কেন হাঁদারাম? তোদের বাঁচাতেই তো এলাম। কীর্তিক এগিয়ে গিয়ে এলিসার বাবার মুখোমুখি হয়ে দাঁড়িয়ে বলল, আবারও নিজের মেয়ের সাথেই নোংরা চাল চাললেন মিস্টার ত্রিপিটক। কীর্তিকের কথায় লোকটা কপট হেসে বলল, এত কথা ভাল লাগছে না, চলো সহজ ডিলে আসি। তুমি তোমার বন্ধুকে নিয়ে চলে যাও, আর আমার মেয়েকে আমার কাছে রেখে যাও। ওকে ছাড়া আমার ক্যাসিনো বিজনেসটা একেবারে নড়বড়ে হয়ে আছে। লোকটার কথায় কীর্তিক ঠোঁট কামড়ে একটু তাচ্ছিল্য করে হাসলো। অতপর ঘাড় কাত করে বলল, গেলে আমরা 4জনই যাব। প্রয়োজন পড়লে আপনাকে উপরে পাঠিয়ে যাব, কারণ আপনার মতো মানুষের প্যারেন্টস হওয়ার কোনো যোগ্যতাই নেই। কথাটা শেষ করার সঙ্গে সঙ্গে কেউ কিছু বুঝে ওঠার আগেই এলিসাকে টান দিয়ে ওর মাথায় রিভলভার ঠেকালো কীর্তিক। কীর্তিকের কাণ্ডে এবার অর্ণবও কিছুটা ভড়কে গিয়ে বলল, জেকে কি করছিস? অর্ণবের কথায় কান না দিয়ে কীর্তিক এলিসার বাবাকে বলে, আপনি ওকে মারতে পারতেন না ত্রিপিটক, কারণ এলিসা আপনার সোনার ডিম পাড়া হাঁস। বাট আমি পারবো, কারণ ও আমার 2 পয়সার কাজেও আসে না। ইভেন নিজেকে বাঁচানোর জন্য শুধু এলিসা কেন, ওদের সবাইকে মারতেও আমার 1 মিনিটও টাইম লাগবে না। জাস্ট পয়েন্ট আর তারপর শুট। এলিসার বাবা হেসে বলল, ভয় দেখাচ্ছ? কীর্তিক তৎক্ষণাৎ সায়রের পা বরাবর একটা গুলি করে দেয়। গুলির আওয়াজে গগন কাঁপিয়ে চিৎকার দিয়ে ওঠে সায়র। এলিসা, অর্ণব ওরাও ভয়ের চোখে তাকিয়ে আছে কীর্তিকের দিকে। নিজের বন্ধুকে এভাবে উইদাউট ওয়ার্নিং গুলি করাতে এলিসার বাবাও খানিকটা ভড়কে গিয়েছে। মনে মনে ভাবছে, এই ছেলে যে যখন তখন এলিসাকে গুলি করে দেবে না তার কোনো গ্যারান্টি নেই। চারিদিকে গুমোট পরিবেশ বিরাজমান। কীর্তিক এলিসাকে নিয়ে 1 পা 2 পা করে মেন গেটের কাছে চলে এসেছে। সায়র এখনও বসে বসে কাঁদছে। কীর্তিক অর্ণবকে চোখ দিয়ে ইশারা করতেই অর্ণবও ধীরে ধীরে দরজার কাছে চলে যায়। ওদিকে এলিসার মাথায় গান পয়েন্ট করে রাখায় এলিসার বাবা নড়তেও পারছে না, চড়তেও পারছে না। অর্ণব কাছে এগিয়ে আসতেই কীর্তিক স্পষ্ট বাংলায় বলে, দরজার গুপ্ত মন্ত্র বদলে ফেল অর্ণব। কীর্তিকের কথার আগামাথা বুঝতে না পেরে অর্ণব ভুরু কুঁচকে বলল, কি বদলে ফেলবো? গুপ্তমন্ত্র, দরজার গুপ্তমন্ত্র। অর্ণব বিরক্ত হয়ে বলল, আরে ভাই, গুপ্তমন্ত্রটা আবার কি? কীর্তিক দাঁত কটমটিয়ে বলল, ইংলিশে যদি বলি দরজার পাসওয়ার্ড চেঞ্জ কর তাহলে তো ওরা বুঝে যাবে ছাগল। কীর্তিকের কথায় অর্ণব দ্রুত পাসওয়ার্ড বদলানোর কাজে লেগে পড়ে। ওদিকে অর্ণবকে বোঝাতে গিয়ে এলিসার বাবা সহ সকলেই কীর্তিকের পালানোর উদ্দেশ্য ধরে ফেলেছে। তাই তারাও ধীর পায়ে ওদের ধরার জন্য এগিয়ে আসছে। সায়র এখনও পা ধরে বসে বসে কাঁদছে। ডান,
অর্ণব শব্দটা উচ্চারণ করতে দ্রুত দরজা খুলে বাইরে বেরিয়ে যায় ওরা তিনজন। যাওয়ার আগে দরজা ঠেলে সায়রের উদ্দেশ্যে কীর্তিক চেঁচিয়ে বলল, দ্রুত আয় গাধা, তোর পায়ে কিছু হয়নি, তাকিয়ে দেখ গুলিটা প্যান্টে লেগেছে। কীর্তিকের কথা কানে পৌঁছাতেই সচকিত হয়ে তখনই তড়িৎ বেগে দৌড়ে দরজার বাইরে চলে এলো সায়র এবং আর এক সেকেন্ডও অপেক্ষা না করে দরজাটা সশব্দে লাগিয়ে দিল কীর্তিক। যেহেতু অর্ণব পাসওয়ার্ড বদলে দিয়েছে তাই এলিসার বাবা সহ ক্লাবের সবাই কক্ষের মধ্যেই আটকা পড়ে গিয়েছে। বাইরে এসে এলিসাকে ধাক্কা মেরে অর্ণবের বুকে ঠেলে দিয়ে সায়রের হাত টেনে ওকে নিয়ে দৌড়াতে লাগলো কীর্তিক। হঠাৎ এলিসাকে এত কাছে আবিষ্কার করে ওর গালে টুপটুপ করে কয়েকটা চুমু খেয়ে নিল অর্ণব। এলিসা বিরক্ত হয়ে কটমটিয়ে কিছু বলবে তার ফুরসত না দিয়েই ওর হাত ধরে অর্ণব দৌড়াতে লাগলো স্বগতিতে। পেছনে একবার চোখ ঘুরিয়ে পর্যবেক্ষণ করে দৌড়াতে দৌড়াতেই কীর্তিক বলল, তাড়াতাড়ি চল, ওর ভিলাতে একা আছে। সায়র ছোটার গতি কমিয়ে দিয়ে বলল, তাড়াতাড়ি যাওয়ার কি আছে ভাই, অর্ণব তো পাসওয়ার্ড চেঞ্জ করে দিয়ে এলো। কীর্তিক অর্ণবের দিকে তাকিয়ে শুধালো, অর্ণব কঠিন পাসওয়ার্ড দিয়েছিস তো? দৌড়াতে দৌড়াতেই অর্ণব মিনমিনিয়ে জবাব দিল, তাড়াহুড়োয় মাথায় কিছু আসেনি তাই এলিসার নাম দিয়ে এসেছি। অর্ণবের কথায় ওরা সবাই আহাম্মক বনে গেল। কীর্তিক দাঁত কিরমির করে বলল, ইডিয়েট, আগে বলবি না, জলদি দৌড়া। ক্লাবের নিচেই বাইক রাখা ছিল। একটা বাইকে কীর্তিক আর সায়র উঠে পড়ে, অন্যটাতে এলিসা আর অর্ণব। অর্ণব রাইড করতে পারে না তাই এলিসাই ওদের বাইকটা রাইড করছে। রাইড করে কিছু দূর যেতেই পুলিশে কল দিয়ে সায়র নিজের নাম পরিচয় গোপন করে ক্যাসিনো ক্লাবের ঠিকানা দিয়েছে। ওরা এখন পুরোপুরি আশঙ্কামুক্ত। ব্যাপারটা বুঝে আসতেই বাইকে বসেই গুনগুনিয়ে গান ধরেছে সায়র। কীর্তিক রাইড করতে করতেই বলল, কিরে, এমন একটা সময় তোর গানও মনে পড়ছে? একটু আগেই তো ভ্যাভা করে মেয়েদের মতো কেঁদে ফেলেছিলি, তা কাঁদবো না? তুই কিভাবে পারলি আমাকে পয়েন্ট করে গুলি ছুড়তে? তোর গায়ে তো আর লাগেনি। আমার নিশানার উপর আমার কনফিডেন্স আছে। কি করে শিখলি এত ভালো গান পয়েন্টিং? কীর্তিক মৃদু হেসে বলল, মন্ত্রীর ছেলে বলে সেলফ প্রোটেকশনের জন্য বাবা স্পেশাল ট্রেনার দিয়ে শিখিয়েছিলেন। কীর্তিকের কথায় সায়র ঠোঁট উল্টে মাথা নাড়ল। বাংলাদেশের কথা মনে পড়তেই সব রেখে কীর্তিকের মস্তিষ্কে হানা দেয় শুধুমাত্র অরুর কথা মাথায় আসতেই কীর্তিক বলে, সায়র ধরে বস। আমাকে কি তোর মেয়ে মনে হয় যে সিনেমাটিক ওয়েতে ধরে বসবো? না ধরলে নাই, আমি জাস্ট ওয়ার্ন করলাম। কথাটা বলেই হাওয়ার বেগে বাইকের স্পিড বাড়িয়ে দিল কীর্তিক। সঙ্গে সঙ্গে ওর কোমর চেপে ধরে সায়র কাঁপতে কাঁপতে বলে, একটু স্পিড কমা ভাই, ভয় করছে, বমি করে দেবো তো। পসিবল না, ওর একা আছে। এই বলে আবারও ফ্লাইওভারে টার্ন নিল কীর্তিক। সামনে পেছনে চারিদিকে সবকিছু ঘোলাটে লাগছে। মাথাটা চলন্ত ফ্যানের ন্যায় ভনভন করে ঘুরছে। পেটের মধ্যে নাড়িভুড়ি দলা পাকিয়ে গলার কাছে চলে এসেছে। হাত পা থরথরিয়ে কাঁপছে। বাইক থেকে নেমে হেলে দুলে কেবলই নিজের রুমে এসেছে সায়র। তবুও এখনও হৃৎপিণ্ডটা কেমন ধুকপুক করছে ওর। হাই স্পিডে বাইক রাইড দিয়ে ওকে এক প্রকার রোগী বানিয়ে ছেড়ে দিয়েছে কীর্তিক। রুমে এসে মনে মনে কীর্তিকের 14 গোষ্ঠী উদ্ধার করছে সায়র। হাত পা ছড়িয়ে বিছানায় গায়ে এলিয়ে দিয়ে জোরে শ্বাস নিতে নিতেই কটমট করে সায়র বলল, কোন অলক্ষণে ওর মতো মানুষ আমার বন্ধু হয়েছিল কে জানে। কখনো ঠাস করে গুলি মেরে দিচ্ছে তো কখনো বাইকে চড়িয়ে কলিজা হাতে ধরিয়ে দিচ্ছে। সাইকো একটা। সায়র কথাটা শেষ করতে পারল না। তৎক্ষণাৎ ধাপ ধাপ করে দরজা ঠেলে রুমে ঢুকে ওর কলার চেপে ধরে কীর্তিক দাঁতে দাঁত পিষে বলল, আমার ওরু কই? আচমকা আক্রমণে লাফিয়ে উঠে বসলো সায়র, কাঁদো কাঁদো কণ্ঠে বলল, তোর সমস্যা কি চেকে? উরু হারিয়ে গেলেই তুই সবসময় আমার দিকে তেড়ে আসিস কেন ভাই? আমি কি তোর উরুকে পকেটে লুকিয়ে রাখি? তারপর নিজের পকেট কীর্তিকের চোখের সামনে ধরে বলল, দেখ, এই দেখ, কোথাও তোর উরু নেই। সায়রের ফাজলামে গায়ে না মেখে কীর্তিক পুনরায় শুধালো, দেখেছিস কি না সেটা বল। কীর্তিকের অগ্নিমূর্তি লক্ষ্য করে শুকনো ঢোক গিলে এদিক ওদিক মাথা নাড়ালো সায়র। কীর্তিক সায়রকে ছেড়ে এলিসা আর অর্ণবের দরজায় গিয়ে সশব্দে কড়া নাড়ল। ওরাও মাত্রই রুমে প্রবেশ করেছিল। কীর্তিকের ডাকে দ্রুত বেরিয়ে এসে এলিসা শুধালো, কি হয়েছে জেকে? এলিসার মুখটা মলিন। নিজের বাবার বিপদের কথা চিন্তা করতে গিয়ে দ্বিতীয়বার ঠকেছে মেয়েটা। বাবার হাতেই মরতে মরতে কোনো মতে বেঁচে ফিরেছে আজ। তাই নিজের রাগ ঢাক ভেতরে পুড়ে শান্ত স্বরে কীর্তিক বলল, উরুকে দেখেছিস এলিসা? এলিসা ভুরুকুঞ্চিত করে বলল, কেন, রুমে নেই? এত রাতে কোথায় যাবে? কোথাও নেই দেখেই তো তোদের জিজ্ঞাসা করছি। ততক্ষণে অর্ণব নিজের রুম থেকে বেরিয়ে এসেছে। সবটা শুনে ও বলল, চল রিসেপশনে একবার জিজ্ঞাসা করে দেখি। কোথাও বেরোলো তো, ওখান থেকেই বেরিয়েছে। অর্ণবের কথা যুক্তিসঙ্গত মনে করে হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে সেদিকেই এগিয়ে গেল কীর্তিক। ওরা চারজন রিসেপশনে এসে জানতে পারে খানিকক্ষণ আগেই বেরিয়েছে উরু। কোথায় বেরিয়েছে সেটা তারা জানে না। রিসেপশনিস্টের কথায় মাথায় রক্ত চড়ে গিয়েছে কীর্তিকের। মনে মনে ঠিক করেই নিয়েছে আজ অরুকে পেলে ওর হাতে মার খেতে খেতে অরুর খবর আছে।
অর্ণব সায়র এগিয়ে এসে বলল, এখন কি করবি? কীর্তিক চল শক্ত করে বলল, ইডিয়েট একটা, আমাকে চিন্তায় না রাখলে শান্তি হয় না মেয়েটার। আজ খুঁজে পেলে খবর আছে ওর। নিজের অর্ধেক বয়সী স্টেপ সিস্টারের জন্য কীর্তিকের এমন বেসামাল উদ্বিগ্নতা দেখে আবারও নতুন করে প্রশ্ন জাগে ওদের তিনজনার মনে। কেন তো উদ্বিগ্নতা? কিসের জন্যই বা এত আসক্তি? প্রায় ঘণ্টাখানেক সি বিচের এ মাথা ও মাথা হাতড়ে বেরিয়েছে কীর্তিক, সেই সাথে সায়র, অর্ণব ওরুকে খুঁজছে হন্য হয়ে। রাত তখন প্রায় 10টা ছুঁই ছুঁই। চারিদিকে ঘুটঘুটে আধার ছাপিয়ে সাগরের তীরে আলোকিত হয়ে জ্বলছে সোডিয়ামের নিয়ন আলো। নিস্তব্ধতায় ঘেরা সমুদ্র তীরের ঢেউয়ের গর্জন ভেসে আসছে বারে বারে। রাত গভীর হয়ে যাওয়ায় একে একে মানুষ ফিরে গিয়েছে স্বগন্তব্যে। কীর্তিকের বেজায় অস্থির লাগছে, চোখ দুটো বারবার এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। এভাবে ঘুরপাক করতে গিয়েই ওর চোখ আটকে যায় অদূর থেকে হেঁটে আসা লম্বা চুলের মেয়েটার দিকে। কীর্তিক চোখ বন্ধ করে বলে দিতে পারে ওই মেয়েটাই অরু। তাই ও আর স্থির না থেকে হনহনিয়ে হাঁটা ধরল অরুর পানে। অনেকটা দূরত্ব ঘুচে গিয়ে কীর্তিক যখন পুরোপুরি অরুর মুখোমুখি, ঠিক তখনই কীর্তিককে দেখতে পেয়ে ভূত দেখার মতো চমকে উঠল অরু। অন্তরাত্মা কেঁপে উঠল অজানা আতঙ্কে। মনে মনে ভাবল, আজ আমি শেষ। রিপ অরোরা শেখ। অরুর পেছনে আরও 2টা থাই মেয়ে ছিল, হাতে তাদের ঘুড়ি আর লাটাই। কীর্তিক তাদেরকে এক নজর পরখ করে অরুর কাছে এসে ওকে সজোরে চড় মারতে উদ্যত হয়েও থমকে যায়। উল্টে দুহাত দিয়ে টান মেরে আচমকা টেনে নেয় নিজের বুকের মধ্যিখানে। এক্ষুনি গালে চড় হামলে পড়বে সেই ভয়ে চোখ মুখ খিচিয়ে রেখেছিল অরু। কিন্তু কিছু সময় যেতেই শরীরে শিহরণ জাগানো সেই স্যান্ডেলউড পারফিউমের ঘ্রাণটা নাকের খুব কাছে অনুভব হতেই পিটপিট করে চোখ খুলল ও। আবারও একই ঘোর লাগানো অনুভূতি। কীর্তিকের শরীরের শুকিয়ে যাওয়া ঘাম, পারফিউম, ধুলোবালি মিশ্রিত এই মাতাল মাতাল পুরুষালী সুঘ্রাণটা কিছুতেই সহ্য করতে পারে না অরু। হাত পা কেমন অসাড় হয়ে আসে। কান গাল সব কিছুই ছুঁয়ে যায় অজানা উষ্ণতায়। বারবার বেসামাল হয়ে ওঠে ভেতরের সুপ্ত নারীসত্তাটা। অথচ কীর্তিক ওকে নিজের বুকের মাঝে এমনভাবে শক্ত করে চেপে ধরে রেখেছে যে কীর্তিকের শরীরের নেশা ধরানো সুঘ্রাণটা ক্রমাগত অরুর হৃদয়ে গিয়ে ঠেকছে। খানিকক্ষণের নীরবতা ভেঙে কীর্তিক উদ্বিগ্ন সুরে শুধালো, অরু, তোর বয়স কত? কোথায় গিয়েছিল, কেন গিয়েছিল, কিভাবে গিয়েছিল কোনোরূপ প্রয়োজনীয় প্রশ্ন না করে এমন একটা অদ্ভুত প্রশ্ন করায় অবাক হয়ে মুখ কুঁচিয়ে কীর্তিকের চোখের দিকে চাইল অরু। পরক্ষণেই ওর চোখ গেল কীর্তিকের পেছনে দাঁড়িয়ে থাকা আরও 3 জোড়া চোখের দিকে, যারা এই মুহূর্তে রিয়েলিটি শো দেখার মতো করে অষ্টাদশীর প্রেমে বেসামাল হয়ে ওঠা জায়েন কীর্তিক চৌধুরীকে দেখছে। সবাইকে এভাবে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে অরু মুখ কাঁচুমাচু করে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে বলল, ছাড়ুন, সবাই কি ভাবছে? আমি কিছু জিজ্ঞেস করেছি অরু। কীর্তিকের স্পষ্ট আদেশে একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে অরু বলে, 18 বছর 6 মাস 13 দিন। এবার ছাড়ুন। পারফেক্ট। নিজেকে ছাড়াতে গিয়ে অরুর চোখ গেল এবার কীর্তিকের পায়ের দিকে। গোড়ালি থেকে খানিকটা উপরে ফোল্ড করা ডেনিম প্যান্ট পরে খালি পায়ে দাঁড়িয়ে আছে কীর্তিক। তা দেখে সঙ্গে সঙ্গে অরু বলে ওঠে, এ কি, আপনার জুতা কোথায়? পেছন থেকে হাত পেরে একজোড়া স্নিকার দেখিয়ে সায়র বলে, এই যে আমার হাতে। তোমাকে খুঁজতে খুঁজতে আমরা একটু পাগল পাগল হয়ে গিয়েছিলাম কি না? অরু দ্রুত সায়রের সামনে গিয়ে মিনতির সুরে বলল, সরি ভাইয়া, আপনারা কেউ ছিলেন না বলে না বলেই বেরিয়ে এসেছিলাম। আমি রিসেপশনিস্টকে বলে এসেছিলাম, কিন্তু উনি আমার ইংলিশ পুরোপুরি বুঝতে পারেননি বোধ হয়। অরু, যা, এলসার সাথে রিসোর্টে গিয়ে ঘুমিয়ে পড়। এমনিতেই মাঝরাতে সবাইকে চিন্তাগ্রস্ত করে ছেড়েছে। তাই কীর্তিকের করা আদেশে আর নাকচ করতে পারেনি অরু। চুপচাপ চলে গিয়েছে এলিসার হাত ধরে। ওদিকে সায়র, অর্ণব আর কীর্তিক বসে পড়েছে উত্তাল ঢেউয়ের মুখোমুখি হয়ে। আজ বোধ হয় ওরা আর ঘুমাবে না।